ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি পুতিনের। 2027 সালের মধ্যে রাশিয়ার গ্যাস আমদানি বন্ধ করবে ইউরোপীয় ইউনিয়ন। 19 দেশের নাগরিকদের গ্রিন কার্ড নাগরিকত্ব দেয়া বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র। বাইডেনের অটোপেনে সই করা সব নথি বাতিল করেছেন ট্রাম্প। ভারতের সঙ্গে সামরিক চুক্তির অনুমোদন রাশিয়ার। ফিলিস্তিনিদের গাজা ছাড়ার জন্য খোলা হবে রাফা ক্রসিং। মধ্যপ্রাচ্যকে যুদ্ধের বিভীষিকা থেকে সরে আসার আহ্বান পোপ লিওর। ভেনেজুয়েলার শিগগির স্থল অভিযান, ট্রাম্পের করা হুঁশিয়ারি। এক রাতের মধ্যে জার্মান সেনাবাহিনীর 20,000 রাউন্ড গোলাবারুদ চুরি। পুতিন উইটকফের 5 ঘন্টার বৈঠকেও মিলল না ইউক্রেন যুদ্ধের সমাধান সূত্র। 11 বছর আগে নিখোঁজ হওয়া বিমানের খোঁজ ফের শুরুর ঘোষণা মালয়েশিয়ার। শ্রীলঙ্কার বন্যা দুর্গতদের মেয়াদ উত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচিত পাকিস্তান। চেঁচিয়ে চা বিক্রি করছেন মোদি, কংগ্রেসের এআই ভিডিও নিয়ে বিজেপির ক্ষোভ। সমুদ্রতলে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও গভীর টানেল নির্মাণ করেছে নরওয়ে। দেখছিলেন টাইমস ইন্টারন্যাশনাল সংবাদ শিরোনাম, সাথে আছি মেহেরুন্নেসা মেঘলা। রুশ পতাকাবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর ইউক্রেনের বন্দর ও জাহাজে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া দেশটিকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রুশ জাহাজে হামলাকে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দস্যুতা হিসেবে উল্লেখ করে পুতিন বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী এখন যা করছে সেগুলো দস্যুতা। রাশিয়া প্রথমে ইউক্রেনের বন্দর এবং সেখানে আসা জাহাজে হামলা চালাবে। তিনি আরও বলেন, সবচেয়ে বড় বিকল্প হলো ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে ফেলা। তখন দস্যুতা করা আর সম্ভব হবে না। এদিকে গত 2 দিনে রাশিয়ার অন্তত 3টি ট্যাঙ্কারে হামলা হয়েছে। সামুদ্রিক ড্রোন ব্যবহার করে এসব জাহাজ ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে জানান ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা। রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমাতে বড় পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 2027 সালের মধ্যে রাশিয়া থেকে গ্যাস আমদানি ধাপে ধাপে বন্ধ করার বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে বলে ঘোষণা করেছে ইউরোপীয় কাউন্সিল। চুক্তিতে আইনগতভাবে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা থাকবে, যার আওতায় 2026 সালের শেষ নাগাদ রাশিয়া থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানিতে পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আর 2027 সালের শরৎ থেকেই বন্ধ হবে রাশিয়া থেকে পাইপলাইন গ্যাস আমদানি। সংস্থাটির তথ্য অনুযায়ী চলতি বছরের অক্টোবর পর্যন্ত রাশিয়া থেকে আসা গ্যাস ইইউর মোট আমদানির 12%, যা 2022 সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু হওয়ার আগে ছিল 45%। এখনও হাঙ্গেরি, ফ্রান্স ও বেলজিয়ামের মতো কয়েকটি দেশ রুশ গ্যাস আমদানি করছে। বিশ্বের 19টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করল যুক্তরাষ্ট্র। সম্প্রতি এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুনে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া এসব দেশের ওপর এখন পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হলো। গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক আফগান শরণার্থী। এরপর থেকেই তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে শরণার্থী নেওয়া বন্ধের ঘোষণা দেন ট্রাম্প। এদিকে এই 19 দেশের অভিবাসন কার্যক্রম বন্ধ করার জন্য মার্কিন সরকার তাদের অফিসিয়াল বিবৃতিতে ন্যাশনাল গার্ডের 2 সেনার উপর হামলার কারণ উল্লেখ করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমস্ত নথি, বিশেষ করে ক্ষমার আদেশ বাতিলের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বাইডেন এসব নথিতে অটোপেন যন্ত্র ব্যবহার করে সই করেছেন। অটোপেন হলো এমন একটি যন্ত্র যা দিয়ে কারো সই হুবহু নকল করা যায়। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্টের ক্ষমার আদেশ বাতিল করার কোনো আইনি সুযোগ নেই। সংবিধান বা ফেডারেল আইন অনুযায়ী প্রেসিডেন্ট তার পূর্বসূরির ক্ষমার আদেশকে বাতিল করতে পারবেন না। ফক্স নিউজ জানায়, বাইডেনের ছেলে হান্টারের ক্ষমার উপর ট্রাম্পের পদক্ষেপ প্রভাব ফেলবে না, কারণ সই হাতে করা হয়েছে। বিশেষজ্ঞরা এটিকে আইনি দিক থেকে দুর্বল ও নজিরবিহীন পদক্ষেপ হিসেবে দেখেছেন, যদিও ট্রাম্প ইতোমধ্যেই এটি কার্যকর করার চেষ্টা শুরু করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে 2 দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন করেছে রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ডুমা। ফেব্রুয়ারি মাসে 2 দেশের সরকার দি রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট চুক্তি করেছিল। চুক্তিতে বলা হয়েছে, রাশিয়া থেকে ভারত এবং ভারত থেকে রাশিয়ায় কিভাবে সেনা, যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান পাঠানো হবে এবং একে অপরকে সামরিক রসদ সরবরাহের প্রক্রিয়া কি হবে। ডুমার স্পিকার ডি ভলিডিন বলেছেন, ভারত আমাদের কৌশলগত ও সর্বাত্মক অংশীদার। এই সম্পর্ককে আমরা মূল্য দেই।
দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে চুক্তি গুরুত্বপূর্ণ। এদিকে 4 নভেম্বর পুতিন 2 দিনের সফরে ভারতে পৌঁছাবেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়ে আলোচনা থাকবে। গাজা ছাড়তে ফিলিস্তিনিদের জন্য আগামী কয়েক দিনের মধ্যে মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল। 2023 সালে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি সেনারা এই ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেন, যা দিয়ে গাজার নিত্য প্রয়োজনীয় পণ্য আসত এবং মানুষ মিশরে যেত। ইসরায়েলের কোঅর্ডিনেশন অফ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটরিজ জানায়, মিশরের সঙ্গে সমন্বয় ও ইসরায়েলের অনুমতি সাপেক্ষে ফিলিস্তিনিরা ক্রসিং দিয়ে মিশরে প্রবেশ করতে পারবে, তবে ঢোকার সুযোগ থাকবে না। ইউরোপীয় ইউনিয়নের মিশন পুরো বিষয়টি তদারকি করবে। গত অক্টোবর যুদ্ধবিরতির পরও ত্রাণ প্রবেশের বাধা ছিল। 2 বছরের সহিংসতায় গাজার চিকিৎসা ও কর্মসংস্থান ব্যবস্থা ভেঙে গেছে। এখন উন্নত চিকিৎসা ও অন্যান্য সুযোগের জন্য অপেক্ষা করছে গাজাবাসীরা। মধ্যপ্রাচ্যকে যুদ্ধের বিভীষিকা থেকে সরে আসার আহ্বান জানালেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও। 3 দিনের লেবানন সফর শেষে বৈরুতের সমুদ্র তটে প্রায় 1.5 লাখ মানুষের সামনে তিনি বলেন, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিভাজন দূর করে শান্তির পথ নিতে হবে। পোপ দেশটির ধর্মীয় নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং রাজনৈতিক নেতৃত্বকে যুদ্ধের বিভীষিকা থেকে সরে এসে মানবিক ও শান্তিপূর্ণ সিদ্ধান্ত নিতে পরামর্শ দেন। দক্ষিণ লেবাননের সংঘাতপূর্ণ অঞ্চল পরিদর্শন করতে না পারলেও তিনি হামলা ও বৈরিতা বন্ধের তাগাদা দেন। সফরের আগে তুরস্কেও মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান জানিয়েছিলেন পোপ লিও। ভেনেজুয়েলায় শিগগিরই স্থল অভিযানে নামার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পরিষ্কার করে জানান, শুধু সমুদ্রপথ নয়, মাদক সন্ত্রাসীরা যেখানে থাকবে সেখানেই হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌকার বিরুদ্ধে পরপর 2 দফা বা ডাবল ট্যাপ হামলা চালিয়েছে। এই অভিযোগ নিয়ে তীব্র সমালোচনা চলছে আন্তর্জাতিক মহলে। ট্রাম্প দাবি করেন, দ্বিতীয় হামলার বিষয়ে তিনি অবগত ছিলেন না। এছাড়া মাদুরোকে ফোন করে 1 সপ্তাহের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন ট্রাম্প। মাদুরো শর্ত সাপেক্ষে দেশ ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেও ট্রাম্প বেশিরভাগ শর্ত প্রত্যাখ্যান করেন। সময়সীমা শেষ হতেই ভেনেজুয়েলার আকাশ সীমা বন্ধ ঘোষণা করেন যুক্তরাষ্ট্র। জার্মানির স্যাক্সনি আনহাল্ট রাজ্যের বুর্গো শহরে সেনাবাহিনীর ব্যারাকে যাওয়ার পথে একটি ডেলিভারি ট্রাক থেকে প্রায় 20,000 রাউন্ড গোলাবারুদ চুরি হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চালক ট্রাকটি অনির্ধারিত স্থানে থামানোর কারণে এই ঘটনা ঘটেছে। পরদিন ট্রাকটি ব্যারাকে পৌঁছালে দেখা যায় পিস্তলের প্রায় 10,000 রাউন্ড ও অ্যাসল্ট রাইফেল প্রশিক্ষণের 9,900 রাউন্ড গোলাবারুদ উধাও। চুরির এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে স্থানীয় পুলিশের সহায়তায় তদন্ত শুরু করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্যাক্সনি আনহাল্টে এর আগেও বার্নবুর্গ ও আইসলেবেন শহরে গোলাবারুদ হারানোর ঘটনা ঘটেছে। বুন্দেসওয়ের সতর্ক করে বলেছে, এই ধরনের গোলাবারুদ ভুল হাতে পড়া উচিত নয়। ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে ক্রেমলিনে 5 ঘন্টার বৈঠকের পরও রাশিয়া ও যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। মঙ্গলবার গভীর রাতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার বৈঠক করেন। ক্রেমলিনের ইউরি উশাকভ জানান, কিছু মার্কিন প্রস্তাব গ্রহণযোগ্য হলেও কিছুতে রাশিয়ার আপত্তি রয়েছে। বৈঠকে আঞ্চলিক সমস্যা, অর্থনৈতিক সহযোগিতা ও ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ট্রাম্প বলেন, প্রতি মাসে 25 থেকে 30,000 মানুষ হতাহত হচ্ছে। পুতিন হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেনের সমুদ্রপথও কেটে দেওয়া হতে পারে। দুই পক্ষ বৈঠকে গঠনমূলক আখ্যা দিয়েছেন, তবে শান্তি চুক্তি এখনো দূরেই রয়েছে। দীর্ঘ 11 বছর আগে নিখোঁজ হওয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের MH370 বিমানটির খোঁজ পুনরায় শুরু করবে মালয়েশিয়া। দেশটির পরিবহন মন্ত্রী জানান, 30 ডিসেম্বর থেকে নতুন অভিযান শুরু হবে। এতে যুক্তরাষ্ট্রের রোবোটিক কোম্পানি ওশেন ইনফিনিটি অংশ নেবে। 50 দিন ধরে সমুদ্রপৃষ্ঠে বিমানটির খোঁজ চালানো হবে। 2014 সালের 8 মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিংগামী ফ্লাইট MH370 227 জন যাত্রী ও ক্রু নিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের পর ইতিহাসের অন্যতম বড় উদ্ধার অভিযান চালানো হলেও এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি বিমানটির। নতুন অনুসন্ধানে 15,000 বর্গ কিলোমিটার এলাকায় অনুসন্ধান হবে। ধ্বংসাবশেষ না পাওয়া পর্যন্ত কোনো অর্থ ওশেন ইনফিনিটিকে প্রদান করা হবে না।
শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহর প্রভাবে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত মানুষের জন্য পাকিস্তান থেকে পাঠানো মানবিক ত্রাণ নিয়ে দেশটি সমালোচনার মুখে পড়েছে। ইসলামাবাদ থেকে আসা ত্রাণের মধ্যে চিকিৎসা উপকরণ, ঔষধ ও খাবারের কিছু প্যাকেটের মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ ছিল। কলম্বোর কর্মকর্তারা পরীক্ষা করে অনুপযোগী ও মেয়াদ উত্তীর্ণ পণ্য চিহ্নিত করেছেন। এই ঘটনার পর শ্রীলঙ্কা পাকিস্তানের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলে অসন্তোষ প্রকাশ করেছে। সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে এবং সরকারের কাছে জবাব দাবি করছে। এই ঘটনার পর ত্রাণ পরীক্ষার বিধি আরও কঠোর করা হয়েছে, বিশেষত যেসব দেশ থেকে নিম্নমানের ত্রাণ আসার নজির আছে তাদের ক্ষেত্রে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চা বিক্রির একটি ভিডিও পোস্ট করেছে দেশটির বিরোধী দল কংগ্রেস। আর তা নিয়েই ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার শীতকালীন অধিবেশনে তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় মোদী একটি কেটলি ও চায়ের কাপ হাতে আন্তর্জাতিক মঞ্চে হেঁটে হেঁটে চা বিক্রি করছেন। বিজেপি নেতারা এটিকে কংগ্রেসের পতিত মানসিকতার প্রকাশ ও প্রধানমন্ত্রী মোদীর ওবিসি ও পরিশ্রমী পটভূমির প্রতি অপমান হিসেবে বর্ণনা করেছেন। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, কংগ্রেস কোনোদিনই দরিদ্র ঘর থেকে উঠে আসা ওবিসি সম্প্রদায়ের কর্মী প্রধানমন্ত্রীকে মেনে নিতে পারে না। আগেও তার চাওয়ালা ব্যাকগ্রাউন্ড নিয়ে বিদ্রূপ করেছে। বিহারে তার মাকেও অপমান করেছে। মানুষ এসব ক্ষমা করবে না। নরওয়েতে সমুদ্রের তল দিয়ে বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সড়ক টানেল নির্মাণ কাজ চলছে, যার নাম রক ফাস্ট। 27 কিলোমিটার দীর্ঘ এই টানেলের গভীরতম অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে 392 মিটার নিচে অবস্থিত। এটি নরওয়ের স্টাভাঙ্গার ও হাউগেসুন্ড অঞ্চলের মধ্যে ভ্রমণের সময় কমিয়ে দেবে এবং পশ্চিম উপকূলে ফেরি মুক্ত মহাসড়কের অংশ হবে। টানেলে দুটি আলাদা টিউব থাকবে, প্রতিটি 2টি ট্রাফিক লেন আর অর্ধেক পথ জুড়ে 260 মিটার গভীর ডাবল রাউন্ড অ্যাবাউট থাকবে। 2018 সালে শুরু হওয়া প্রকল্পটি 2021 সালে পুনরায় চালু হয় এবং 2033 সালে সমাপ্তির পরিকল্পনা রয়েছে, যার ব্যয় প্রায় $240 কোটি। এই ছিল আজকের টাইমস ইন্টারন্যাশনাল। 10 মিনিটের সারা বিশ্বের সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব ও ফলো করে বাংলাদেশ টাইমসের সঙ্গেই থাকুন।